সকলের বিলাসী জীবন যখন যান্ত্রিক ব্যস্ততা আড়ালে হারিয়ে যাচ্ছে অজস্র কিশোর কিশোরী স্বপ্নের ভবিষ্যৎ। পিচ ঢালা পথে বিলাসবহুল গাড়ির চাকা নিচে চাপা পড়ছে তিল তিল করে গড়ে ওঠা সদ্য ডিগ্রি প্রাপ্ত সন্তানের জননীর প্রবল বাসনা। ব্রথরের দৃষ্টিভঙ্গিতে যখন অ্যাকোয়ারিয়ামে জীবন যাপন করছে আমার অসংখ্য কোমলমতি বোন, ঠিক সেই সময় তানভীর হোসেন আশরাফি ঘুমোতে চায় না, চায় শান্তিতে ঘুম পাড়াতে। আমি আমার ডাইনে এবং বাইরে দুই ছোট ভাই বসেছিল, আমি তাদেরকে বলছিলাম শত শত নারীর স্বপ্নের প্রাণ পুরুষ এবং শত শত তরুণের স্বপ্নের নারীরা এখানে বসে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে আমার শোভা পায় না, বা এরকম দক্ষতা যোগ্যতা মেধা কোনোটি আমার ভিতরে নেই। তারপরে উপস্থাপক আয়োজকবৃন্দ আমার হাতে মাইক্রোফোন তুলে দিলেন। আমি জানি না আমি কি বলতে পারবো, আজকে জনপ্রিয়তা নিয়ে বাসায় যাবো না হারিয়ে বাসায় যাব। তাই প্রথমে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আশা করি সবাই একসাথে উত্তরটা দিবেন। আপনারা সবাই কেমন আছেন? এই ভালো থাকবার জন্য আজ থেকে 47 বছর পূর্বে আপনার আমার মতো টকবকে তরুণ নওজওয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। প্রেমিকার আরতি থেকে, বউয়ের বাসুর ঘর থেকে, মায়ের আঁচল থেকে, বাবার আর্তনাদ থেকে, শিক্ষকের শিক্ষাদান থেকে, মসজিদের ইমামতি ছেড়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বেনিয়া শক্তির বিরুদ্ধে। যে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আমরা পেয়েছি 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তোমাকে আমাকে যখন প্রশ্ন করা হয় তোমার জাতীয়তা কি, তখন অকপটে চিৎকার দিয়ে উঠে আমার জাতীয়তা হচ্ছে বাংলাদেশী। আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই সর্বপ্রথম সেই শহীদদের প্রতি যারা আমাদের এত সুন্দর একটি লাল সবুজ বাংলাদেশ এনে দিয়েছেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে মোটিভেশনাল বক্তব্য দেওয়া হচ্ছে সেরকম বক্তব্য আমি দিতে পারবো না, তবে কয়েকটি প্রসঙ্গে কথা বলতে চাই, যদি আপনারা বিরক্ত না হন। আমি বেয়াদবি মাফ করবেন, দণ্ডে আদারওয়াইজ আমার যদি প্রস্তাব লাগে সেই প্রস্তাবের যন্ত্রণা আমি আপনি কেউই আধা ঘন্টা 1 ঘন্টা আটকায় রাখতে পারি না। প্রশ্ন রাখছি তোমাকে, আমাকে, তোকে, আমাকে, যেই মায়ের কোল থেকে তুই জন্মগ্রহণ করেছিস সেই মা তোমাকে আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা পেটে ধারণ লালন করেননি। সেই মা তোমাকে 1, 2, 3, 10 দিন পেটে ধারণ লালন করেননি। সেই মা তোমাকে আমাকে 1, 2, 3 মাস নয় 10 মাস পেটে গর্ভধারণ করেছেন। যখন তুমি আমি মায়ের কোলে ছিলাম, আমার বাবা রোদে বন্যায় খরায় হুঙ্কার দিয়ে অর্থ উপার্জন করেছেন। অটো চালিয়েছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, মন্দিরের পুরোহিতগিরি করেছেন, মসজিদে ইমামতি খতিবগিরি করেছেন। সেখানকার মুনাফার কিছু টাকা নিয়ে এসে তোমার আমার মাকে খাইয়েছেন যে জন্মের পরে যে বাচ্চাটি হবে সেই বাচ্চা যেন পুষ্টিহীন, প্রতিবন্ধী, বিকলাঙ্গ যেন না হয়। আর যখন তুমি আমি মায়ের কোলে ছিলাম, মায়ের কোলে থাকা অবস্থায় আমার কোনো আত্মীয় স্বজন যখন বাসায় আসতো, আমার মা চোখে পানি পড়তো। আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করতেন, কি রে তুই কাঁদছিস কেন? আমার মা বলতেন অন্য ব্যথা তাই কাঁদছি, কিন্তু তা নয়। আমার মায়ের কোলে যখন ছিলাম, মায়ের কলিজায় বারংবার আঘাত দিয়েছি। আমার সেই জন্মদাতা মা ঠিক সেই মুহূর্তে আমার কষ্টকে, বেদনাকে লুকিয়ে দিয়ে মা বলেছেন অন্য ব্যথা, কি সেই মা। আর জন্মের পরে আনডাউটেডলি দিস ইজ ট্রু, নিঃসন্দেহে কি সত্য কথা বলতে চাই, আমার চোখে যদি পচা দুর্গন্ধ জায়গা দেখি, আমার নাকে আমার কানে যদি ময়লা আবর্জনা আমি দেখতে পাই, শুনতে পাই, সেই পথকে পরিহার করে অন্য পথে হাঁটি। কি বলেন ঠিক না বেঠিক? জোরালো ভাবে শুনতে চাই, বলেন ঠিক না বেঠিক? অথচ যেই মায়ের কোলে, যেই বাবার কোলে আপনি আমি বড় হয়েছি, সেই মা সেই বাবা, মায়ের কোলে বাবার কোলে কত প্রস্রাব পায়খানা বমি করেছি। আমার জন্মদাতা মা, আমার জন্মদাতা বাবা এক বিন্দু বিচলিত হননি, বরঞ্চ ওই প্রস্রাব পায়খানা বমিকে গোলাপ ফুলি সুগন্ধির মতো আপন করে নিয়েছেন। কি সেই মা, কি সেই বাবা? কি ঠিক না বেঠিক বলছি বলেন? আজকে 33 বছরে এই তানভীর হোসেন আশরাফি রংপুরের পিচে ডালা কালো রাজপথে যখন ঝংকার দিয়ে স্লোগান দেয়, বিভিন্ন মা আমার কাছে আসেন, বিভিন্ন বাবা আসেন, বিভিন্ন বড় বোন আসেন। আমরা দেখতে পাই একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটি কিছুদিন প্রেম করে, সেই প্রেম পাবলিক প্লেস থেকে চলে যায়।
একটু চাইনিজ, তারপরে চলে যায় চিপাই চুপাই, তারপরে চলে যায় বিছনায়। আর সেই 10 দিনের প্রেম যখন জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে, সেই তরুণ অথবা তরুণীটি নিজের জীবনকে রক্ষা করবার জন্য, আত্মসম্মান বোধ থেকে নিজের জীবনের নামকে কাটিয়ে রাখবার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমি ঠিক জানাই সেই প্রেম আর ভালোবাসাকে, আমার পদতলে কুড়িয়ে দেই সেই প্রেম আর ভালোবাসাকে। যেই প্রেম, যেই ভালোবাসা 10 মাস 10 দিন গর্ভধারণের মা বাবার ভালোবাসার থেকেও আমরা জলাঞ্জলি দিচ্ছি। আজকে আমি মোটিভেশনাল বক্তব্য প্রথমেই বলেছি যে দিতে পারি না। আজকে তোমাদের হাত তুলে কথা নিতে চাই। আমার পূর্বে যে বক্তা বক্তব্য রেখেছেন তার কথায় অনেকগুলো ছিল যে বাবা মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা কারা প্রাণ ভরে নিঃস্বার্থ বাবা মাকে ভালোবাসতে চাই, তাদের হাত তুলে একটু দেখতে চাই। যাই হোক, আমার এই প্রেমময় সাদা কালো চোখের ফ্রেমে শত শত নারীর স্বপ্নের প্রাণ পুরুষ, শত শত তরুণের স্বপ্নের নারীদেরকে দেখতে পাচ্ছি। এই হাত দেখানো যেন হাত দেখানো না হয়, অন্তরে অন্তরস্থল থেকে যেন আমরা আমাদের প্রেম ভালোবাসা মায়ের জন্য আমরা বিলিয়ে দিতে পারি। আর আমি আমার প্রসঙ্গে কয়েকটি কথা বলে বিদায় নিতে চাই। আমার বাসা জাহাজ কোম্পানি মোড়ে। আমার বাবার প্রতিষ্ঠান, দাদার প্রতিষ্ঠান ছিল আমাদের গ্র্যান্ড হোটেল মোড়। সেই গ্র্যান্ড হোটেল মোড়ে অনেকে নাম শুনেছেন তো, তাই না? আমরা 3 বেলার জায়গায় আমরা 5 বেলা খেতাম। 3 বেলার জায়গায় 5 বেলা খেতাম। তারপরে আমাদের খাদ্য অনেক নষ্ট হতো। এত ধন সম্পদ আমার দাদা রেখে গিয়েছিলেন। আমার দাদার ধন আমার বাবারা রাখতে পারেনি, তাই ব্যবসা করতে গিয়ে অনেক অর্থ ব্যাংকে নিলাম উঠে যাওয়ার কারণে আমাদের দোকান, আমাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়। সিলগালা করে দেওয়ার পরে আমরা 3 বেলার জায়গায় 5 বেলা যে খেতাম, 5 বেলা তো দূরের কথা, 3 বেলা যে খেতে হয়, সেই 3 বেলাও খাওয়া তো কপালে জোটে না। 1 বেলা খাওয়ার জোগানো আমাদের জন্য কষ্ট হয়ে গিয়ে গেছিল। ঠিক সেই সময় আমি একটি ব্যবসায় নামি। আমাদের জাহাজ কোম্পানি মোড়ে আমরা যে দোকানগুলো, আমাদের জুতার দোকানগুলো ভাড়া দিয়েছি, সেই দোকানে সিলগালা করা ছিল। সেই জায়গায় চট বিছিয়ে 18 টাকা 20 টাকা দিয়ে 500 টাকা জমিয়েছিলাম। সেই টাকা দিয়ে কিছু স্পঞ্জ স্যান্ডেল কিনে নিয়ে এসে ফুটপাতে বসেছিলাম। বসবার পরে ওই স্যান্ডেল 25 টাকা 30 টাকা আমরা বিক্রি করতাম কিছু লাভ মুনাফা অর্জন করবার জন্য। সেই টাকা নিয়ে সংসার চলতো। তা আমার একদিন আপন চাচাতো বোন G90 করোলা, সেই সময় সবচেয়ে দামি গাড়ি, প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা রিকন্ডিশন গাড়ি, সেই গাড়ি দিয়ে এসে দাঁড়িয়ে 22 টাকা জোড়া আমার একটি স্পঞ্জ স্যান্ডেল কেনা ছিল। 20 টাকা দিয়ে স্যান্ডেলটা গাড়িতে ঠিক করে ড্রাইভারকে বলছে আমার ভাই হয়, মায়া লাগছে তাই নিলাম। এমন মায়া লাগছে যে লাভ তো দূরের কথা, উল্টা 2 টাকা লস করে দিয়ে চলে গেছে। আর যে আঘাতটি দিয়ে গিয়েছিল, সেই আঘাতের জায়গা থেকে তানভীর হোসেন আশরাফি শপথ গ্রহণ করেছিলাম যে রংপুরের যতগুলো ব্যাংক আসবে, সেই ব্যাংকের কাছে তানভীর হোসেন আশরাফি যেতে চায় না। প্রত্যেকটি ব্যাংকের ম্যানেজার যেন আমার দুয়ারে এসে আমার অপেক্ষায় বসে থাকে। সেদিন সেই স্বপ্ন দেখেছিলাম যে রংপুরের বিভিন্ন মঞ্চ, নাচের মঞ্চ হোক, গানের মঞ্চ হোক, মোটিভেশনাল মঞ্চ হোক, সেই মঞ্চে দর্শক আসনে বসে থাকতে চায় না, সিংহাসনে আসন দখল করে বসে থাকতে চায়। সেদিন স্বপ্ন দেখেছিলাম যে রংপুরের পৌরসভা বা সিটি কর্পোরেশন যেটি হবে, সেই সিংহাসনের মসনদে বসতে চাই। আমি স্বপ্ন দেখেছিলাম যে রংপুর সিটি কর্পোরেশন মেয়র হতে চায়। আজকে সেই জায়গা লক্ষ্য পূরণ করবার জন্য আমি আমার জীবনকে অনেক কষ্ট রাঙিয়েছি। আমি যখন ব্যবসা করেছি, হকারগিরি করেছি, পার্সের দোকান, পার্স বিক্রি করতে যখন যেতাম, তখন একটি হোটেলের গল্প বলি। সকালবেলা ট্রেন থেকে নামছি জয়পুরহাটে, একটি হোটেলে গিয়েছি। সেই হোটেলে এত ক্ষুধার্ত, সঙ্গে আমার সঙ্গী ছোট ভাই, আপন ছোট ভাই। তাকে নিয়ে যখন হোটেলে গেলাম, জিজ্ঞেস করলাম পরোটা কয় টাকা? 2 টাকা 2 টাকা করে। 2টা যদি পরোটা খাই তাহলে আমার লাগবে 4 টাকার পরোটা, আমার ছোট ভাই লাগবে 4 টাকার পরোটা, 8 টাকা। যদি 2 ভাই মিলে 2 টাকার ডাল নেই, সেই ডাল দিয়ে হয়তো বা খাওয়া সম্ভব হবে না। 2টি ডাল নিতে হবে, তাহলে 2টা ডাল নিতে গেলে লাগবে টোটাল 12 টাকা। সেই 12 টাকা দেওয়ার মতো এই তানভীর হোসেন আশরাফির সামর্থ্য ছিল না। তখন ছোট ভাইকে বুঝিয়েছিলাম যে ছোট ভাই, যেই দোকানে মালটি বেচতে যাব, সেই দোকানদার আমাদেরকে চা খাওয়াবে, সেই আঙ্কেলকে বলবো চা না খেয়ে যেন বনরুটি দেয়, সেই বনরুটি পানিতে চুবিয়ে আমরা খাবো।
আর আজকে সেই তানভীর হোসেন আশরাফির একদিনের পকেট খরচ 20 থেকে 25,000 টাকা। আমি আপনাদের যারা আয়োজক আদর, তার কথা আপনারা শুনছেন না? সেই আদরের বাবা কাউসার সাহেব, আমি ব্যবসা করবার কারণে তারও বাসায় গিয়ে বলেছিলাম যে মাল বিক্রি করতে এসেছি, মাল দিয়েছি। কৌশলে বলেছি যে আঙ্কেল, হোটেলে থাকতে ভয় লাগে, ছোট মানুষ, হোটেলে থাকতে তো ভয় লাগতো না, হোটেলে থাকতে তো টাকা লাগতো, সেই টাকা তো দেওয়ার ক্ষমতা ছিল না ওই রকম। তো সেই কারণে আদরের বাবাকে বুঝিয়েছিলাম যে আপনার বাসায় রাখেন। তো অনেকবার মাল যখন বিক্রি করতে গিয়েছি তার বাসায় থেকেছি, আর আজকে সেই জায়গায় আসতে পেরেছি। আজকে গতকালকে আমার ব্যক্তিগত সহকারী দুলাল মেয়ে এখানে উপস্থিত আছেন। কত টাকার লেনদেন করেছি কালকে ব্যবসায়? 1,30,00,000 লক্ষ টাকা। এটি আমি তানভীর হোসেন আশরাফি আপনাদের কাছে বড় থাকবার জন্য নয়, বা আপনারা বাহবা দিবেন সেটি দেনবার জন্য নয়, এই কথাগুলো বলছি। এই কথাগুলো বলছি যদি আপনি কল্পনাতীত স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবার নয়। আপনি প্রত্যেকে এখানে যারা আছেন আনডাউটেডলি দিস ইজ টু, নিঃসন্দেহে একটি সত্য কথা বলতে চাই। অনেকে হয়তোবা ছোটবেলায় খেলেছেন, পিছনে হাত বেঁধে দিত। আমার সামনে কিছু স্যার দুই পাশে দড়ি দিয়ে চকলেট অথবা বিস্কুট টাঙ্গিয়ে রাখতেন, আমরা দৌড় দিতাম। কি ঠিক না বেঠিক? আমরা যে আগে দৌড় দিত সে বিস্কুটটা বা চকলেটটার দৌড় আমরা খেলতে পারতাম। যদি ওই দিন দড়িটার এক হাত উপরে দিত, কোন প্রতিযোগী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করতে পারত। তাহলে আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্বপ্নকে ঠিক করবেন। যদি সেই স্বপ্নটাকে ছুঁতে চান, সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চান, জেপিজে আজাদের মতো বলতে চাই, আমার একমাত্র সহধর্মিণী 13 বছরের ছোট, অত্যন্ত ভালোবাসে, তার সমস্ত জীবন যৌবন আমার জন্য বিলিয়ে দিতে চায়। সেই বউ বলে, তোমাকে বাদ দিয়ে রিকশাওয়ালাকেও যদি বিয়ে করতাম তাও সময় কিছুটা হলো দিত, কিন্তু বউকে তো আর বোঝাতে পারি না, আমি তো আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটছি। এই কারণে আজকে সকালবেলা বেরিয়েছি, গতকালকে রাত্রে বাসায় ঢুকেছি রাত্রি 3:30টায়, আজকে সকালে বেরিয়ে এখনো চলছি। এরকম মাইক্রোফোনে আরো হয়তো বা 4 থেকে 5 জায়গায় ভাষণ দিব। তা আমি জানি আমার বক্তব্য আপনাদের কাজে লাগবার কথা নয়। তা আমি যদি ফুটপাতের একজন মানুষ আজকে যদি বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, আমি যদি শ্রেষ্ঠ করদাতা হতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আমার ভিতরে তো শিক্ষার কোনো কিছুই নেই, আর আপনারা তো অনেক। কোন সময়টা আপনার মা আপনাকে হরলিক্স প্রয়োজন, সেই হরলিক্সটি তুলিয়ে দিয়েছেন। আপনার মায়ের যে খাদ্যটি প্রয়োজন ছিল সেটি তিনি ব্যক্ত করেছেন, যিনি তিনি নেননি, কিন্তু আপনার যোগানটি পড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছেন। আপনারা তো কমপ্লিট একজন ছেলে মেয়ে, তাহলে কেন আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন না? আজকে প্রতিযোগিতার এবং বিশ্বায়নের এই যুগে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই। আমি 16টি দেশ গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের সবচেয়ে বড় উন্নয়নের একটি অন্তরায়, একটি বাধা, সেটি হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। আমি রাশিয়ায় একটি কনফারেন্সে গিয়েছিলাম 16 দিনের। কয়েকদিন আগে রাশিয়া থেকে এসেছি। তারা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এবং এমন তাদের মার্কেটিং যে পৃথিবী ছাড়িয়ে অন্য জায়গায় যেতে চায় অল্প দিনের মধ্যে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? তাহলে আজকে যে সেমিনারটি হচ্ছে, এই সেমিনার তখনই সার্থকতা আসবে যখন আপনাদের ভিতর থেকে 1 জন 2 জন এবং সবাই আলোকিত মানুষ হয়ে আপনারা বাংলাদেশ নিজের পরিবারের সেবায় যখন নিজেকে নিবেদিত করবেন। আমি পরিশেষে আর কথা বলতে চাই না। আমি জানি আপনারা অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন। এই 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই দেহে, 82 কেজি ওজনের এই শরীর, 33 বছরের অভিজ্ঞতা, গায়ের রং একটু শ্যামলা, এই ছেলেটার কথা হয়তো আপনাদের ভালো লাগছে না। তারপরেও আমি আমার লেখা একটি লাইন উচ্চারণ করে বিদায় নিতে চাই। আর আমরা বাঙালি, আপনার হাত কয়টি? আমি এমনি একজনকে জিজ্ঞাসা করতে চাই। সবাই আমরা ঠিক জানি, ডাইন হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতকে আজকে বাসায় গিয়ে আপনারা কবররচিত করবেন। কোন অজুহাত আপনার জীবনে যেন আশ্রয় না পায়। এই অজুহাতকে ভেঙে করে গিয়ে আপনার স্বপ্নকে আপনি লালন করবেন, পালন করবেন, সেই স্বপ্নকে আপনি ছুঁবেন। আর আমরা বাঙালি, এক স্বামী তার 2 স্ত্রী ছিল। স্বামীটি একদিন অনেক বড় মাছ কিনছে, মাছ কিনে বাসায় গেছে। বাসায় গিয়ে বউদেরকে ডাকছে, এ বউ তোরা কোনটে? এন্ড স্বামীর তার 2 বউ ছিঁড়ি ছুটতে আসছে। স্বামী মশাই মুই আটে, ছোট বউ আসি কয় স্বামী মশাই মুইও তো আটে। এন্ড স্বামী মশাই জানে যে বড় বউয়ের হাতে রান্না অনেক বেশি মজা। তো
তো স্বামীটা মাছটা তুলে দিছে বড় বড় হাতে, যে বড় বউ তোর হাতের রান্নার মজা তো অনেক বেশি, আজকের মাছটা তুই রান্না করিস, সবাই মিলিয়ে একসাথে খাই। বড় বউ তো মাছটা নিয়ে যাচ্ছে, ছোট বউ তো জলিপুরি আঙ্গার, সবকিছুতে বড় বউ আজকে খেলাটা বুঝাই। যাই হোক, বড় বউ চলে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে, বড় বউ রান্না করছে আর ছোট বউ উৎপেদের সুযোগ খুঁজছিল। আল্লাহর কি কাম, বড় বউ গেছে পানি নিতে, ইতিমধ্যে ছোট বউ পচা শীতল কেটে, আপনারা তো জানেন তাই না, সেই পচা শীতল কেটে মাছের মধ্যে দিয়ে মাছটাকে সাইজ করে দিছে। এন্ড সন্ধ্যার সময় আসছে, স্বামী বসছে, বড় বউ ছোট বউ পাংখা করছে, এন্ড স্বামী বলছে মাছ দাও, মাছ তুলে দিচ্ছে বড় বউ। ছোট বউ বারবার জিজ্ঞেস করছে স্বামীকে, বলছে স্বামী মশাই আজকের মাছটা খেয়ে দেখেন তো কেমন মজা হয়েছে। স্বামীকে রান্না করি বড় বউ, ছোট বউ কেন এত আগ্রহ, আবার জিজ্ঞাসা করছে স্বামী মশাই আজকের মাছটা গিলি গিলি খাইবেন, টেস্ট করি করি খাইবেন, কেমন মজা হয়েছে। স্বামী তো বুঝে ফেলছে যে কাহিনী কিছু একটা আছে, আর মাছটা মুছে নিছে, নেয়ার পরে পচা দুর্গন্ধ বমি বমি ভাব, আর খাইতে পারে না। স্বামী তো বুঝে ফেলছে যে দাল মে কুছ কালা হ্যায়। আর স্বামীও চালাকি করে বড় বউ থেকে আঙ্গুল তুলে বলছে, আর টেরা চোখ দিয়ে ছোট বউকে দেখছে যে কিরে বড় বউ, তোর হাতের রান্নার মজাতে এমনিতেই অনেক বেশি, আজকে ওর মাঝে কি এত দিলি যে এত বেশি টেস্ট হয়ে গেল। আর সাইডে থাকা ছোট বউ লাভ করছে, আন্দাজি টেস্ট হয়েছে, মুই যে অটোখানা পচা শিলন দিল দিয়ে মুখটা চাবি দিচ্ছে, আল্লাহ এটা কি করলাম। এই গল্পটা বলবার উদ্দেশ্য আপনাদের গোলাপ ফুটে মিষ্টি হাসি ফোটানোর জন্য নয় আমার মহব্বতের ভাই বোনেরা। এইটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, যে সামনের দিকে এগিয়ে যেতে চায় তাকে পিছন ধরে আমরা টান ধরি, কি ঠিক না বেঠিক বলেন? যাই হোক, বলেছিলাম যে একটি আমার লেখা লাইন উচ্চারণ করে বিদায় নিতে চাই। যান্ত্রিকতার উন্মুক্ততায় ধনী গরিব ভেদাভেদের আল্পনায় অঙ্কিত মানবতার দেয়াল, অজস্র স্বপ্নে আঁকা মায়ের তারকা খচিত চোখ দুটো আজ যখন করে বেড়ায় বাসস্থান অরণ্য বস্ত্রের সন্ধান, ইফটিচিং এ জর্জরিত বন্টির মুখে এখনো যখন নিরাপত্তাহীনতার প্রবল আত্মচিৎকার, মানবিকতা মানবিক মূল্যবোধ এখন যখন সরগম করছে যান্ত্রিকতার বাজারকে, তখন উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় শুধু এই তানভীর হোসেন আশরাফীর নয়, এই ঐতিহ্যবাহী টাউন হল মঞ্চে যারা আগত হয়েছেন তাদের প্রত্যেকের ঘুম ভাঙুক সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে মাইক্রোফোনে কথা বলার জায়গা থেকে বিদায় নিচ্ছি। তবে হিমালয়ের মতো বুক চেঁচিয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, রংপুরে যারা থাকবেন এই তানভীর হোসেন আশরাফী যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে, যে কোনো সহযোগিতা, যে কোনো ধরনের চাওয়া পাওয়া, যে কোনো পরামর্শ আপনারা যদি আমাকে দিতে চান, সর্বোচ্চ আন্তরিকতার সহিত আমি সানন্দে আপনাদের পাশে থাকবার চেষ্টা করব এবং গ্রহণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ দায়িত্বে নিরাপদে থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন, রাষ্ট্র সমাজ আমার প্রাণপ্রিয় বাংলাদেশকে ভালোবাসবেন। আয়োজক বৃন্দদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কক্সবাজারের বঙ্গোপসাগরের সাগরের ঢেউয়ের মতো একটি করতালি চাইছি আমাদের আয়োজক বৃন্দদের জন্য। আল্লাহ হাফেজ। এই শুধু নয় সৈকত, এরা অত্যন্ত ভালো মানুষ, হত দরিদ্র অসহায় মানুষকে, শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করিয়ে দেওয়ার জন্য এর সাথে আমার পরিচয়, আমার অফিসে তারা এসেছিল। এরা অত্যন্ত ভালো মানুষ, আমরা এদেরকে হারাতে চাই না, এদেরকে আপনারা উৎসাহ দেবেন। উৎসাহ তো ওরাই দিচ্ছে, তারপর রিটার্ন হিসেবে আপনি যখন এসপি হবেন, আপনি যখন বিসিএস ক্যাডার হবেন, আপনি যখন ডাক্তার হবেন, আপনি আমার ওই ভাই ইঞ্জিনিয়ার যে চাকরির জন্য নয়, সে নতুন কিছু আবিষ্কারের জন্য ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তাকে আমি আমার জায়গা থেকে সেলুট জানাই। আমি তার মতো যারা হতে চায় তারা আপনারা বলবেন যে এই জায়গা থেকে আমরা কিছু শিখেছি, কিছু করতে পেরেছি। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে থাকবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।